হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের ভৌতবিজ্ঞানে অর্থাৎ বিজ্ঞানের তোমাদের যে পদার্থের প্রকৃতি চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো আজকে আমি বলে দেবো। আর এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রশ্নগুলো ভালো করে দেখো আর খাতায় নোট করে রাখো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে কি হবে, প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারবে এবং ভালোও লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করছি। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, সালফারকে বাতাসে পোড়ালে বা পোড়ানোর ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত কোন গ্যাস উৎপন্ন হয়, অথবা সালফারের একটি রাসায়নিক ধর্ম উল্লেখ করো। দেখো উত্তর, সালফারকে বাতাসে পোড়ালে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড SO2 গ্যাস উৎপন্ন হয়। সমীকরণ কি? S+O2 SO2। পদার্থের কটি অবস্থা? পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। যদিও এখানে দেওয়া নেই কিন্তু আমি বলে দিচ্ছি। এরপরে প্রশ্ন, কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এমন দুটো পদার্থের উদাহরণ দাও। নিজেরাই পারবে এটা, একবার ভাবো। কর্পূর, নিশাদল, এগুলোর ক্ষেত্রে তরল অবস্থা কিন্তু থাকে না, এটা কিন্তু উবে যায়, তাই না? তারপর চৌম্বক ধর্ম বর্তমান এমন কয়েকটি ধাতুর নাম লেখো, মানে যে ধাতুগুলোকে চৌম্বক আকর্ষণ করে আর কি, যেমন লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি। তারপরের প্রশ্ন, গ্রিন ভিট্রিয়ল কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেরাস সালফেট অর্থাৎ FeSO4 7H2O, এটা হচ্ছে সংকেত, ঠিক আছে? একে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। ফেরাস সালফেটকে গ্রিন ভিট্রিয়ল বলা হয়। তারপরের প্রশ্ন, মৌলের সবচেয়ে শক্ত রূপভেদের নাম কি? সবচেয়ে শক্ত সেটা হচ্ছে হীরক। হীরক কিন্তু সবচেয়ে শক্ত একটি রূপভেদ, ঠিক আছে? তারপরের প্রশ্ন, কিভাবে H2S গ্যাসকে অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শনাক্ত করা যায়, অথবা গন্ধটা কিরকম? দেখো, এটা কিন্তু ভালো করে করবে। যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে দিচ্ছি এগুলো ভালো করে করবে, গ্যারান্টি সহ এখান থেকেই কমন পাবে। বলছে পচা ডিমের মতো গন্ধের দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে চিহ্নিত বা শনাক্ত করা যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বোঝা গেল? হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ পচা ডিমের মতো। ওকে, এর পরের প্রশ্ন, একটি তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুর নাম কি? উত্তর হবে গ্রাফাইট অথবা গ্যাস কার্বন। সবচেয়ে নমনীয় ধাতুটির নাম কি? সেটা হচ্ছে সোনা। নমনীয় বলতে নরম, ঠিক আছে? তারপরে প্রশ্ন, চকের গুঁড়ো এবং গ্রাফাইটের গুঁড়োকে কোন ধর্মের সাহায্যে কিভাবে শনাক্তকরণ করবে? দেখো, চকের গুঁড়ো গ্রাফাইটের গুঁড়োকে তাদের বর্ণ ও স্পর্শের অনুভূতির দ্বারা শনাক্ত করা যায়। চকের গুঁড়ো স্পর্শ করলে খসখসে প্রকৃতির বলে মনে হবে, আবার গ্রাফাইটের গুঁড়ো পিচ্ছিল বলে মনে হবে। চকের গুঁড়োর বর্ণ সাদা কিন্তু গ্রাফাইটের বর্ণ কালো। এটা তো নর্মাল প্রশ্ন ছিল, তাই না? তোমরা নিজেরাও কিন্তু এটা বানিয়ে উত্তর লিখতে পারতে। এর পরের প্রশ্ন, তোমাকে ন্যাপথলিনের গুঁড়ো ও কর্পূরের গুঁড়ো দেওয়া হলো, তুমি কোন ভৌত ধর্মের সাহায্যে পদার্থ দুটিকে শনাক্ত করবে? দেখো, ন্যাপথলিন ও কর্পূর উদ্বায়ী কঠিন পদার্থ। এই দুটি পদার্থের নিজস্ব আলোর আলাদা কি আছে? গন্ধ আছে। উদ্বায়ী হওয়ায় পদার্থগুলোর গন্ধ খুব সহজেই অনুভব করা যায়, যার দ্বারা পদার্থগুলোকে শনাক্ত করা সম্ভব হয়। এইরকমই প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে দেবে। আমরা ভৌতবিজ্ঞান বলে কিন্তু ভয় পেয়ে যাই, ভাবি যে কিরকম প্রশ্ন দেবে, যেটা পেরে উঠতে পারবো কিনা। দেখো, প্রশ্নগুলো খুব বাস্তবিক প্রশ্ন দেয়। একটু যদি প্রশ্নগুলো একটু ভালো করে ভেবে দেখো না, তোমরা নিজেরাই কিন্তু নিজে থেকে উত্তর দিতে আসতে পারবে। তাই কি করতে হবে, যে সমস্ত প্রশ্নগুলো আমি এখন বলছি ভালো করে সেগুলো তৈরি করে ফেলতে হবে। ওকে, তারপরে প্রশ্ন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ভৌত ধর্মের সাহায্যে কিভাবে শনাক্ত করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও সে একই। হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো, কিন্তু অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালো। তাই গন্ধের দ্বারাই দুটো গ্যাসকে কি করা যাবে? শনাক্ত করা যাবে। তারপরে প্রশ্ন, চিনি ও নুনের স্বাদগ্রহণ না করে, এদের উত্তপ্ত না করে দুটিকে শনাক্ত করতে পারবে কি? দেখো কি বলছে। রাসায়নিক ধর্মের সাহায্যে নুন ও চিনি শনাক্ত করতে গেলে দুটো টেস্ট টিউবের একটিতে নুন একটিতে চিনি নিয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো। দেখা যাবে চিনির নমুনা কালো হয়ে গেছে, কিন্তু নুনের কোনো পরিবর্তন হয়নি, কারণ গাঢ় H2SO4 তীব্র জলাকর্ষী হওয়ায় চিনি থেকে জলের অণু শোষণ করে নেয়, তার ফলে অবশিষ্ট কালো বর্ণের কার্বন পড়ে থাকে। বোঝা গেল? এরপরে প্রশ্ন, চুম্বকের সাহায্যে নিকেল, রূপো, সোনা, দস্তা, সীসা ও অ্যালুমিনিয়ামের টুকরো শনাক্ত করে সারণীতে লিপিবদ্ধ করো। এখানে আনসার দেওয়া রয়েছে, যেমন নিকেলের কিন্তু কোনো চৌম্বকগত ধর্মই আছে, কোবাল্ট কি আছে, রূপোর কিন্তু নেই, আবার অ্যালুমিনিয়ামের কিন্তু চৌম্বকগত ধর্মটা নেই, ঠিক আছে? এখান থেকে শর্ট প্রশ্ন তোমরা করতে পারবে যে নিকেলের কি চৌম্বকগত ধর্ম আছে? অবশ্যই কিন্তু আছে। কোবাল্টের আছে, বাট কিন্তু রূপো বা অ্যালুমিনিয়ামের কিন্তু নেই। এরপরে প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? প্রশ্ন, লিথিয়াম। উত্তর হবে
লিথিয়াম। সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতুর নাম কি? ভালো করে বুঝবে, এটা কিন্তু হালকা ধাতু বলেছে, এবার বলেছে সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতু, ধাতু নয় কিন্তু। তাহলে অধাতু হালকা হচ্ছে হাইড্রোজেন আর ভারী হচ্ছে অধাতু আয়োডিন। ওকে, তারপরে প্রশ্ন, যেসব মৌলের মধ্যে ধাতু অধাতু উভয় গুণটাই বর্তমান তাদের কি বলবো? তাদের বলা হয় ধাতু কল্প। তারপরে প্রশ্ন, জলের সঙ্গে বিক্রিয়া করে না এমন দুটো পদার্থের নাম লেখো। জলের সঙ্গে বিক্রিয়া করে না, এরা কারা? সোনা ও রূপো। তারপরে প্রশ্ন, পিভিসি এর পুরো নাম উল্লেখ করো। দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসার মতো, তাই একটাও কিন্তু স্কিপ করো না। পিভিসি এর পুরো নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। তোমাদের পরীক্ষার কিন্তু এখনো অনেকটাই দেরি আছে, তাই সমস্ত প্রশ্নগুলো খাতায় কিন্তু নোট করে রাখবে, এটা কিন্তু আমার বলা রইল। খাতায় লিখলে কি হবে, লেখার অভ্যাসটাও বাড়বে, হাতে লেখাও ভালো হবে এবং প্রশ্নটা জলদি মুখস্থ হয়ে যাবে। এটা অনেকেই করে না, অনেকে লেখে না, যে আমার তো বই আছে আমি লিখবো না। একটা জিনিস সাজেস্ট করছি, লেখাটা কিন্তু খারাপ নয়, তুমি যে লেখো না বানান তোমার তৈরি হবে, হাতের লেখাও চেঞ্জ হবে এবং পড়াটা ভালো তৈরিও হবে। তাই লেখা কিন্তু অবশ্যই প্রত্যেকের দরকার, বই থাকলেও বই না থাকলেও। তারপরে প্রশ্ন, একটি তরল অধাতব পদার্থের নাম ও বর্ণের উল্লেখ করো। উত্তর কি? ব্রোমিন। আলোক প্রতিফলনে সক্ষম একটি অধাতুর নাম কি? উত্তর হচ্ছে হিরে। তারপরে প্রশ্ন, দুটি প্রশম অক্সাইডের নাম লেখো। প্রশম অক্সাইড, উত্তর কার্বন মনোক্সাইড এবং জল। ওকে, এরপরে প্রশ্ন, সহজেই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এমন দুটো ধাতুর নাম। উত্তর হবে সোনা আর হবে প্লাটিনাম। ঠিক আছে, তারপরে প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর কি হবে? উত্তর হবে ব্রোমিন। ঠিক আছে, এরপরের প্রশ্ন, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। ট্রিপল স্টার। উত্তর কি হবে? উত্তর হবে গ্রাফাইট। তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু, যা একটি কার্বনের রূপভেদ। ঠিক আছে, আর একটা কথা বলি, বইটা একটু পুরনো বলে বইটা দাগানো আছে, তার জন্য কিছু মনে করো না। ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের নেওয়ার কাজ, সেটা মন দিয়ে নিয়ে নাও। ঠিক আছে, এবং খাতায় নোট করে রাখো। এরপরের প্রশ্ন, উভধর্মী অক্সাইডের নাম কি? বলছে উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড ZnO ও অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। ঠিক আছে, আমি তোমাদের বলছি নামগুলো পড়ার পাশাপাশি সংকেতগুলোও পড়ে রাখবে, কারণ এরপর যখন উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু আর এরকম নাম ডিটেলস দেওয়া থাকবে না, শুধুমাত্র সংকেত ব্যবহার করেই লিখে দেবে, তখন তোমাদের বুঝতে কিন্তু সমস্যা হবে। তাই এখন থেকেই অভ্যেসটা তৈরি করো, সংকেত তার সঙ্গে রাসায়নিক নাম। এরপরে প্রশ্ন, এমন একটি ধাতুর উদাহরণ দাও যা সাধারণত ভঙ্গুর। উত্তর কি হবে? বিসমাথ। বিসমাথ কিন্তু একটি ভঙ্গুর ধাতু। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি হয়? ট্রিপল স্টার। উত্তর হবে টাংস্টেন ধাতু দ্বারা তৈরি হয়। আমি তোমাদের যে কটা প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এগুলো কিন্তু একটাও বাদ দিও না। পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য তো পড়বেই, কিন্তু জানার জন্য মানুষ কি করে? পড়ে। এরপরে প্রশ্ন, পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটির নাম কি? উত্তর হলো মায়োসিন আর অ্যাক্টিন। এটাও কিন্তু এই চ্যাপ্টার থেকেই প্রশ্ন। ইট সিমেন্ট এ কোন ধাতব মৌলটি বর্তমান? ইট সিমেন্টে কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুটি বর্তমান। ওকে, তারপরে প্রশ্ন, মানবদেহে অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হলে কি অসুবিধার সৃষ্টি হয়? দেখো, অস্থিসন্ধির ক্ষয় শুরু হয়, অর্থাৎ আর্থ্রাইটিস, ও হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, অস্টিওপোরোসিস। ঠিক আছে, একটি ধাতু যা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে সেটি কি? না অ্যালুমিনিয়াম, কিন্তু গরম জলের সঙ্গে বিক্রিয়া করে। ওকে, তারপর দাঁত ও হাড় গঠনের ক্ষেত্রে কোন কোন মৌলগুলো অংশগ্রহণ করে? দেখো, দাঁত ও হাড় গঠনের ক্ষেত্রে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস কিন্তু মৌলগুলো অংশগ্রহণ করে। তারপরে প্রশ্ন, খাদ্যনালীতে শর্করা ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক করতে কোন কোন উৎসেচক ব্যবহৃত হয়? উত্তর অ্যামাইলেজ, লাইপেজ। এরপরে প্রশ্ন, থাইরক্সিন হরমোনের কাজ উল্লেখ করো। থাইরক্সিন হরমোন মানবদেহে কোষে O2 গ্রহণ, তাপ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, মানবদেহের বিভিন্ন কোষ কলা অঙ্গাণু গঠনে কোন জৈব যৌগগুলো বিশেষ বিশেষ ভূমিকা পালন করে? উত্তর ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড, মেটালোপ্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। এরপরে প্রশ্ন, একটি ধাতু ও একটি অধাতু চিহ্ন লেখো যাদের যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। ট্রিপল স্টার দিয়ে রাখো প্রশ্নটি। বলছে লেড, ফ্লুরিন, লেডের হচ্ছে PB সংকেত, ফ্লুরিন হচ্ছে F। এগুলো হচ্ছে যথাক্রমে ধাতু অধাতু যেগুলো আর কি
উৎপন্ন পিবিএস, এইচএফ, SiF4 প্রভৃতি যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। তারপরে প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হবে ক্যালসিয়াম ধাতু। এরপরে প্রশ্ন, থার্মাল পাওয়ারের ছাই থেকে পাওয়া যায় এমন একটি ধাতুকল্প বা ধাতুর নাম লেখো। দেখো, থার্মাল পাওয়ারের ছাই থেকে পাওয়া যায় এমন একটি ধাতুকল্প আর্সেনিক এবং ধাতু হলো পারদ। পেশি সংকোচনে কোন প্রোটিন দুটি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন। প্রথমেই আমরা পেয়েছি, আরেকবার পেলাম। এরপরে প্রশ্ন, অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হলে আমাদের কি কি রোগ হয়? দেখো, খাদ্যের মাধ্যমে K+ গ্রহণ কম হলে কোষে অম্লত্ব বাড়ে এবং কোষের বাইরে তরলের ক্ষারের পরিমাণও বাড়ে। এই জন্য দেহে অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হয়, ফলে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস ইত্যাদি রোগ হয়। তারপরে প্রশ্ন, কাঁচা নুন বেশি খেলে আমাদের শরীরে কি ক্ষতি হয়? কাঁচা নুন বেশি খেলে রক্ত কোষ মধ্যস্থ তরল থেকে জল শোষণ করতে শুরু করে এবং রক্তে জলের পরিমাণ বেড়ে যায়। এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ডে ও বৃক্কে নানা অসুবিধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে প্রশ্ন, মানবদেহে K+ আয়নের গুরুত্ব আলোচনা করো। এটা এখান থেকে করে নেবে, আমি আর পড়ে শোনাচ্ছি না। তারপর মানবদেহে ক্যালসিয়ামের গুরুত্ব আলোচনা করো। দুটো প্রশ্নের আনসার এখান থেকে তোমরা করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো। যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা 15 নম্বরের মধ্যে হবে, সুতরাং সেখানে বড় প্রশ্ন বলতে 2 নম্বর 1 নম্বরই থাকবে। ঠিক আছে, খুব বড় প্রশ্ন দেবে না, আর যদি বড় দিয়েও থাকে সেগুলো কিন্তু শর্ট করেই আর কি ভাগ করা থাকবে। তো দেখো, প্রথম প্রশ্ন, মৌলিক পদার্থ কাকে বলে? প্রথম বলতে সেই ধরনের বড় প্রশ্নের মধ্যেই পড়ছে, সবই কিন্তু একই অ্যাটাচ করা প্রশ্ন। মৌলিক পদার্থ কাকে বলে, এদের কত ভাগে ভাগ করা হয় ও কি কি, এটা ভালো করে করবে। তারপরের প্রশ্ন, বর্তমানে প্রকৃতিজাত কটি মৌল আবিষ্কৃত হয়েছে? এদের মধ্যে ধাতু, অধাতু, নিষ্ক্রিয় মৌলের সংখ্যাগুলো উল্লেখ করো। অ্যান্সার তোমাদের বইও পেয়ে যাবে, টেক্সট বইতে, এখানেও সুন্দর করে দেওয়া আছে, বাকি উত্তরটা দেখে নাও। এরপরের প্রশ্ন, ধাতু কাকে বলে? এর আগে একটা জিনিস স্কিপ করলাম, নিষ্ক্রিয় মৌল কোনগুলো, এগুলো একবার জেনে নিও। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌলটা। ধাতু কাকে বলে এটা ভালো করে করবে। তারপরের প্রশ্ন, অধাতু কাকে বলে? বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, ধাতু কল্প কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ধাতু কল্প কাকে বলে। এরপরের প্রশ্ন, অক্সাইড কাকে বলে? এটি কত প্রকার ও কি কি? তারপরের প্রশ্ন, ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? উত্তর সময় তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এটা ভালো করে করবে। তারপরের প্রশ্ন, নোবেল গ্যাস কোনগুলো? এদের নোবেল গ্যাস বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা নিষ্ক্রিয় মৌল কাদের বলা হয়? যারা নিষ্ক্রিয় মৌল তারাই কিন্তু নোবেল গ্যাস, তাই এটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, রূপভেদ কাকে বলে? কার্বনের প্রধান দুটো রূপভেদের নাম কি? ওকে। তারপরের প্রশ্ন, আম্লিক অক্সাইড কাকে বলে? উভধর্মী অক্সাইড কাকে বলে? উত্তর সময় তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তারপরের প্রশ্ন, প্রশম অক্সাইড কাকে বলে? ঠিক আছে, PVC এর পুরো কথাটি কি? এটা কিন্তু পরীক্ষাতে আসবে, তাই খুব ভালো করে করবে। PVC এর পুরো নাম, এর সংকেত কি, এর ব্যবহার কি। ঠিক আছে, আমি আস্তে আস্তে সরাচ্ছি বইটাকে, ভালো করে করবে। তো পদার্থের প্রকৃতি চ্যাপ্টার থেকে এই হলো ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, গ্যারান্টি সহ বলবো এর মধ্যেই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দেবে, তত পারবে। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবে। ঠিক আছে, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই কিন্তু মন দিয়ে পড়ো।